আচ্ছা, গতদিন আমরা কি কি আলোচনা করছিলাম? বলেন, কি কি আলোচনা করছিলাম? গতদিন আমরা যেটা আলোচনা করছিলাম সেটা ছিল হলো কি, মেকানিজম অফ এডিশন রিঅ্যাকশন। আমরা এটা স্টার্ট করছিলাম। স্যার অ্যাডিশন, পলিমারাইজেশন, চেইন গ্রোথ হ্যাঁ, অথবা চেইন গ্রোথ পলিমারাইজেশনের স্যার ইয়ে পড়ছিলাম স্যার, মেকানিজম। এটা করছিলাম। এটা আমরা কয়টা স্টেপ আলোচনা করছিলাম? স্যার দুটো স্টেপ, ইনিশিয়েটিং আর প্রোপাগেশন। প্রোপাগেশন। ঠিক আছে, প্রোপাগেশন। তাহলে আমাদের কয়টা স্টেপ প্রকৃতপক্ষে আছে এই স্যার তিনটে মেকানিজমটা? স্টেপ। তিনটা। তাহলে আমরা একটা বলছিলাম যে আজকে আলোচনা করব, সেটা হলো শেষ ধাপ বা ফাইনাল স্টেপ হলো কি, টার্মিনেশন। তাই না? টার্মিনেশন মানে হলো সমাপ্তি। এখন আমরা টার্মিনেশন স্টেপটা যদি আলোচনা করতে চাই তাহলে খেয়াল করবেন, টার্মিনেশন স্টেপ অফ এডিশন পলিমারাইজেশন। এটা আমরা কয়ভাবে টার্মিনেট করতে পারি? আপনাদের কোনো আইডিয়া আছে কি? মানে স্লাইডটা কি কেউ দেখছেন? স্যার এমনি স্যার দুইভাবে করা যায় স্যার। কি? স্যার কম্বিনেশনের মাধ্যমে আর ডিসপ্রপোজিশনের মাধ্যমে। প্রপোর্শনেশন। আচ্ছা, ঠিক আছে। একটা আমরা করতে পারি কম্বিনেশন, ঠিক আছে, আরেকটা করতে পারি ডিসপ্রপোর্শনেশন। ঠিক আছে। কম্বিনেশনে কি ঘটে? স্যার কম্বিনেশনে হচ্ছে মানে ফ্রি রেডিকেল তো উৎপন্ন হয়েছে, দুটা যদি এরকম ফ্রি রেডিকেল কম্পাউন্ড থাকে, তখন স্যার ওই ফ্রি রেডিকেল একসাথে হয়ে স্যার পরে ইয়েটা শেষ হয়ে যায়, মানে যে চেইনটা গ্রো হচ্ছিল ওটা স্যার শেষ হয়ে যায়। মানে গ্রোথ স্টপ হয়ে যায়, একটা রেডিকেলগুলি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, সো দেয়ার ইজ নো অ্যাক্টিভ এন্ড হুইচ ক্যান progress or provide the polymerization reaction, তাই না? কন্টিনিউ করতে পারে না, থেমে যায়। আরেকটা আমাদের কি বলছি আমরা, যে ডিসপ্রপোর্শনেশন, তাই তো? ডিসপ্রপোর্শনেশনে কি হয়? স্যার রিডাকশন আর অক্সিডেশন হয় স্যার ডিসপ্রপোর্শনেশনে। এটাকে আপনি টার্মিনেশন, আমরা যে জিনিসটা লিখলাম যে চেইন ট্রান্সফার, ইউ ক্যান অ্যাজিউম ইট অ্যাজ আ টার্মিনেশন স্টেপ, and you can also uh, say it, take it as a separate concept. ঠিক আছে, আপনি দুটাই ধরতে পারেন, because it is a partial termination process. চেইন ট্রান্সফার বলে আমরা একটা জিনিস আজকে আরো আলোচনা করব, যেখানে there will be partial chain termination। ঠিক আছে, একটা চেইন যেটা অ্যাক্টিভ, that will turn into a deactivated chain, আর যেটা deactive chain, it will be activated। ঠিক আছে, সিম্পল। এখন কি ঘটনা ঘটবে, এই জন্য সি হিসেবে আপনি এটাকে লিখতেও পারেন, নাও লিখতে পারেন। আমরা ধরেন লিখলাম না, বাট উই উইল ডিসকাস ইট as it is one of the most important case of termination। ওকে, এখানে আমরা তাহলে প্রথমে আসি কম্বিনেশন।
Let's go to the slide. খেয়াল করেন, স্লাইড দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমরা যদি খেয়াল করি তাহলে প্রথমে দেখতে পারবেন যে টার্মিনেশনের একটা মোটামুটি সিম্পল একটা ডেফিনিশন দেওয়া আছে, দ্য গ্রোথ অ্যাক্টিভিটি, ঠিক আছে, অফ দ্য পলিমার চেইন রেডিক্যাল, পলিমার চেইন রেডিক্যাল ইজ ডেস্ট্রয়েড, ঠিক আছে, বা টার্মিনেটেড বা স্টপড, any of these words you can use, okay, by reaction, by কি, by reaction with another free radical, ঠিক আছে, with another free radical. The growth activity of polymer radicals is destroyed, so it cannot grow more, okay, by reaction with another free radical in the system. Remember it has to stay in the system, এমন না যে বাইরে থেকে আসবে, ওই সিস্টেমের মধ্যেই আরেকটা যে রেডিক্যাল প্রেজেন্ট সেটার সাথেই রিঅ্যাক্ট করবে আলটিমেটলি টু প্রডিউস পলিমার মলিকুলস, ঠিক আছে, the ultimate result will be a polymer molecule, okay. তাহলে the first process is combination or coupling, ঠিক আছে, কাপল থেকেও আমরা এটা বুঝতে পারি যে কাপল মিন্স ইট উইল form there are two separate entities which will combine and couple together. একটা pair of radical থাকবে which will eventually get connected with each other, ঠিক আছে। তাহলে আমরা যদি খেয়াল করি এখানে দেখেন প্রথম যে আমরা একটা উদাহরণ দেখছি, আমি এটা আপনাদের জন্য আলাদাভাবে লিখেও দিচ্ছি যেন আপনাদের বুঝতে সহজ হয়, বাট মনে রাখবেন যে অনেক বেশিবার রিপিট করা পসিবল না, সো বি সিনসিয়ার এন্ড কেয়ারফুল। আমরা একটা জাস্ট ইমাজিন করি একটা এক্সাম্পল ওয়ার্ডে আমরা নেই, তাহলে উইল বি মাচ ইজি। খেয়াল করেন, আমরা প্রথমে একটা পলিমার রেডিক্যাল চিন্তা করি। ঠিক আছে, পলিমার চেইন আমরা একটা চিন্তা করতেছি। এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে there is a symbol R on the left side of the chain. What this symbol represents? এটা কি রিপ্রেজেন্ট করে? আর স্যার অ্যালকাইল মূলক। স্যার অ্যালকাইল মূলক রিপ্রেজেন্ট করে। ভেরি গুড, ভেরি গুড। অ্যালকাইল মূলক। আমাদের অ্যালকাইল মূলক কেন লাগবে? আমরা কেন এখানে আর দিলাম? আমরা তো আরেকটা CH2 লিখলেই হতো নাকি? স্যার এটা চেইন, সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা একটা বড় চেইন। পলিমার মানে কি? ইট হ্যাজ মেনি ইউনিটস, ঠিক আছে, নিউমেরাস ইউনিটস, তাই না, অসংখ্য। আমি একটু বড় করে দিচ্ছি ফন্টটা যাতে আপনাদের বুঝতে সহজ হয়, ঠিক আছে। আমরা এইভাবে চিন্তা করতে পারি, এটা কি একটা পলিমার চেইন, তাই না? কেন এটাকে মানে পলিমার রেডিক্যাল, আমি চেইন বলা উচিত না আসলে, এটা একটা পলিমার রেডিক্যাল। আমরা কিভাবে বুঝলাম এটা একটা পলিমার রেডিক্যাল? কারণ কি, কার্বনে একটা সিঙ্গেল
আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই না? যেটাকে আমরা সাধারণত কি যখন আমরা স্কুল কলেজে বেশিরভাগ ক্ষেত্রে দেখে আসছি একটা সিঙ্গেল হ্যান্ড হিসেবেও দেখাইতে পারি, আমরা এটা শিখে আসছি, তাই না? যে অর্থাৎ এখানে একটা মুক্ত প্রান্ত আছে যেটা একটা বন্ধন তৈরি করতে সক্ষম। ওকে, তাহলে আমরা এরকম একটা রেডিকেল পাইলাম। এখন আমার প্রশ্ন, এরকম রেডিকেল কি যখন পলিমারাইজেশন প্রসেস ইজ গোয়িং অন, ডিউরিং দি প্রোপাগেশন স্টেপ, এটা কি একটাই থাকবে নাকি এরকম অসংখ্য রেডিকেল চেইন উপস্থিত থাকবে? বলেন দেখি। স্যার এরকম অসংখ্য স্যার যদি আমরা মনোমান নিই তখন স্যার অসংখ্য স্যার এরকম উৎপন্ন হবে। চেইন থাকবে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হলো যে রেডিকেল রেডিকেল কম্বিনেশনে শুধু কি চেইন চেইন কম্বিনেশনই হবে, or chain can also combine with other radical forms like initiators or something else? যদি রেডিকেল থাকে, what is the possibility? শুধু কি চেইন চেইনই টার্মিনেট করবে? আপনার মানে কমন সেন্স কি বলে? দ্যাটস ইট। আপনি চিন্তিত হওয়ার দরকার নেই, জাস্ট অ্যানসার দ্যাট with your own understanding, nothing else. স্যার আমার তো মনে হচ্ছে স্যার শুধু চেইন আর চেইনই স্যার হবে। স্যার ইনিশিয়েটরে যদি, স্যার কোশ্চেনটা ঠিক মতো শুনি। আমি বলছি যে আপনার যদি আমরা চিন্তা করি যে ইনিশিয়েটরের কথা, ইনিশিয়েটরও কি সামান্য পরিমাণে থাকে, কিন্তু রেডিকেল হিসেবে যদি থেকে যায় সামান্য হলেও, is there any possibility that that radical can combine with these chain radicals, মানে radical chains? ইনিশিয়েটর রেডিকেল কি চেইন রেডিকেলের সাথে কম্বাইন করতে পারবে কি? আপনার অ্যান্সার কোয়াইট গুড, ঠিক আছে, করতে পারবে আমি আশা করি। কারণ কি, ওটাও রেডিকেল এটাও রেডিকেল। আমাদের মূল লিমিটেশনটা কি ইনিশিয়েটর রেডিকেলের ক্ষেত্রে? ইনিশিয়েটরের রেডিকেলের সংখ্যা কত? খুবই কম থাকে, তাই না? আমরা ইনিশিয়েটর খুব সামান্য পরিমাণে দিই, আমরা প্রথম দিন আলোচনা করে ফেলছি না, মনে আছে? আমরা ইনিশিয়েটর ইউজ করি মনোমারের থেকে, অথবা যে সলভেন্টটা আমরা ইউজ করব তার থেকে খুবই কম, ঠিক আছে? খুবই সামান্য পরিমাণে আমরা ব্যবহার করি, ওটাও পসিবল। আমি আবার স্লাইডটাতে যাচ্ছি, আপনাদের আমি একটা উদাহরণ থেকেই দেখাচ্ছি, রেফারেন্স খেয়াল করেন। আচ্ছা, খেয়াল করেন, আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে আমাদের ক্ষেত্রে মূল উদ্দেশ্য কম্বিনেশন বা কাপলিং এর ক্ষেত্রে কি, পলিমারের চেনটাকে টার্মিনেট করা বা এন্ড করা, তাই তো? হ্যাঁ, এইখানে আমরা যে কোনো রকম অনেক রকমের রেডিকেল ব্যবহার করা হয় চেইনকে টার্মিনেট করতে বা চেইনের প্রোপাগেশনকে স্লো করতে। যেমন আমি বলি, ইনিশিয়েটর রেডিকেল যদি থাকে, সামহাউ সে আছে এখনো, এইটা চেইনকে এন্ড করতে পারে, ঠিক আছে? দেয়ার ইজ এ পসিবিলিটি, বাট যেহেতু সে খুবই সামান্য পরিমাণে আছে, তাহলে তার যে পসিবিলিটি সেটা হবে খুবই কম। আচ্ছা, আরেকটা জিনিস আমরা মাঝে মধ্যে ব্যবহার করি পলিমারাইজেশনে, আমরা হয়তো সামনে আলোচনাও করব পলিমারাইজেশন টেকনিকের ক্ষেত্রে, যে চেইন রিটার্ডার্স, ঠিক আছে, যারা প্রোপাগেশনকে রিটার্ড করে। রিটার্ড করা মানে কি, বাধা দেওয়া, ঠিক আছে? আরেকটা যেটা হতে পারে যে আমরা চেইনকে অনেক সময় রিঅ্যাকশনটাকে স্লো ডাউন করতে চাই, ঠিক আছে, সেইটাও করতে পারি। কারণ কি, যখন চেইনটাকে আমি এমন কিছু মলিকুল ইউজ করলাম যে এসে চেইনের এই রেডিকেলটাকে
কমিয়ে দিচ্ছে, একেবারে বন্ধ করে দিচ্ছে না, বাট ইন্টারঅ্যাক্ট করতেছে এমন ভাবে যে রেডিকেলটা আর দ্রুত অগ্রসর হতে পারতেছে না। ঠিক আছে, এটাও হইতে পারে যে টার্মিনেশন অ্যাকুরেটলি না, তবে এই রেডিকেলটা অন্য যে কোনো রেডিকেলের সাথে বন্ধন ফর্ম করতে অনেক বেশি আগ্রহী থাকে, কারণ রেডিকেল খুবই অ্যাক্টিভ, সে চায় একটা কোভ্যালেন্ট বন্ড বা সামহাউ একটা বন্ড ফর্ম করে টার্মিনেটেড হয়ে যেতে বা স্থিতিশীলতা অর্জন করতে। ওকে, আচ্ছা, এবার আমরা আবার ওয়ার্ডটাতে ফেরত যাই। খেয়াল করেন তাহলে এখানে কি ঘটনা ঘটবে আপনার কি মনে হয় বলেন, মানে এই রেডিক্যাল রিঅ্যাকশনটা মানে টার্মিনেশন রিঅ্যাকশন যেটা আমরা বলতেছি কম্বিনেশন, সেখানে কি ঘটনা ঘটতে পারে? স্পিক আউট। একটা সলিড চেইন তৈরি হবে। সলিড চেইন না, একটা স্যার কোভ্যালেন্ট ফ্রি বন্ড চেইন, তৈরি হবে। ঠিক আছে, স্যার ফ্রি কোভ্যালেন্ট বন্ড। রেডিকেল চেইনটা ওই ফ্রি রেডিকেল চেইনটা একসাথে হ্যাঁ, স্যার ভেরি যুক্ত গুড, হয়ে ভেরি গুড, একটা সিঙ্গেল বন্ড তৈরি হতে পারে। ঠিক আছে, সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড অর সিঙ্গেল বন্ড, হোয়াট এভার ইউ সে, নেম ইট। তাহলে আমার আরেকটা জিনিস আমি আপনাদেরকে এখন জিজ্ঞাসা করব, যেটা আপনারা উত্তর দিবেন। এই যে আর এবং আর প্রাইম লিখলাম, এই দুটোর মধ্যে পার্থক্য কি? তাহলে একদম জাস্ট একটা কমন সেন্স থেকে উত্তর দিতে হবে, আশা করি পারবেন। কেন আর ওই পাশে আর না লিখে আর প্রাইম লিখছে? হোয়াট ক্যান বি দ্য ডিফারেন্স? These are two different alkyl groups, তাই না? চেইন তো সব একই রকম হবে এমন তো কেউ বলে নাই, তাই না? চেইনের যে লেন্থ, চেইনের যে ক্লাসিফিকেশন টাইপ, সেটা যে একই রকমই হবে, দেয়ার ইজ নো সাচ রেস্ট্রিকশন, তাই না? পলিমারাইজেশন বিক্রিয়ায় আপনি কি বলতে পারেন যে প্রত্যেকটা চেইনই 10টা করে মলিকুল নিবে? ইট ইজ ভেরি টাফ টু রেস্ট্রিক্ট দিস ক্যারেক্টারিস্টিক্স, চেইন লেন্থ, ঠিক আছে, নাম্বার, ডিগ্রি অফ পলিমারাইজেশন। In most cases they can be controlled, but restrict kora it's much difficult. আচ্ছা, খেয়াল করেন এখানে আমি যেটা বলতে চাইছি বুঝতে পারছেন তো? আর 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 প্রাইম কেন আলাদা আলাদা লিখছে, অনেকেই প্রশ্ন করে, এই জন্য উত্তরটা আমি আগে দিয়ে নিলাম। ঠিক আছে, জি স্যার। এবার খেয়াল করেন এইখানে there is a problem. কি প্রবলেম? ডিফাইন করেন দেখি। কি ইনকারেক্ট? এখানে সামথিং ইজ নট কারেক্ট। হোয়াট ইজ দ্য প্রবলেম? এখানে হ্যালাইডটা কি একটা হবে নাকি? স্যার অসংখ্য ইয়া উৎপন্ন হবে স্যার, মানে দুইটা দুইটা তো এন সংখ্যক হবে। আফটার গেটিং কানেক্টেড, ঠিক আছে, আফটার গেটিং পেয়ার্ড, আফটার গেটিং কি বলবো added, is there any kind of problem? We have already presented a key covalent bond here, তাই না? covalent bond already দেখাইছি। তাহলে is it possible to give radical marks on these carbons? Possible? রেডিকেল হবে না স্যার, মানে শুধু এই জিনিসটা অনেকে ভুল করবেন, যদিও I don't expect it from you, but unfortunately some of you have always done this type of কি বলবো যে
মিস্টেক। ওই জায়গায় একটু আবার বলেন। আমি যেটা বললাম যে আপনারা খেয়াল করছেন ওইখানে আমি যখন দুইটাকে অ্যাড করছিলাম তারপরেও কিন্তু আমি রেডিক্যাল সাইনটা রেখে দিছিলাম, তাই না? তাই তো ছিল এতক্ষণ। ওইটা কি ঠিক না ভুল? ভুল ছিল, কারণ রেডিক্যাল গুলি যেহেতু কম্বাইন হয়েছে সেই জন্যই তো আমরা কি করছি, একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছি, পলিমারটা টার্মিনেট করছে, তাই তো? বুঝতে পারছেন? জি স্যার। ওই জিনিসটা করা যাবে না, অনেক সময় মনের ভুলেই অনেকে করে ফেলে, হয়তো বা দেখা যায় পরীক্ষার সময় তাড়াহুড়ায় আর রেডিক্যাল সাইন থেকে গেছে আর মাথা কাজ করে নাই যে রেডিক্যালটা উঠে যাবে এবং ওইখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে। আচ্ছা, ইজি। তাহলে এই প্রসেসটাকে আমরা কি বলতে পারি, বা এটার নাম কি? কম্বিনেশন। কম্বিনেশন, ঠিক আছে। এর আরেকটা নামও আছে, আপনি বলতে পারেন। কনজুগেশন। কাপলিং। কনজুগেশন শব্দটাও চলবে, কিন্তু ওইটা সাধারণত রেফারেন্সে ইউজ করা হয় না, মেইনলি ইউজ করা হয় কম্বিনেশন, কাপলিং। কাপলিং বেশি ব্যবহার করা হয়, তাই না? ইন্টারমিডিয়েটে কাপলিং রিঅ্যাকশন করছেন না অনেক? উদাহরণ হিসেবে খুব গুরুত্বপূর্ণ ছিল কাপলিং বিক্রিয়া, জোড়া লাগা। ওকে, আরেকটা আমরা বলছি ডিসপ্রপোর্শনেশন। তাহলে চলেন দেখি আমরা ডিসপ্রপোর্শনেশনের ক্ষেত্রে কি হয়। আমরা আবার এই উদাহরণটা ব্যবহার করি। উদাহরণ কিন্তু যে কোনোটা ব্যবহার করা যাবে, এমন যে এইভাবেই লিখতে হবে এমন না। আপনি রেফারেন্স যেটা ইউজ করেন, আপনি নিজের মতো একটা পলিমার চেইন তৈরি করেও আপনি দেখাইতে পারেন, এতে কোনো রকম অসুবিধা হবে না। ডিসপ্রপোর্শনেশনের ক্ষেত্রে একটা জিনিস অ্যাবনর্মাল, সেটা হলো যে এদের যে প্রকৃতি সেটা চেঞ্জ হয়ে যায়। প্রপোর্শনাল বলতে আমরা কি বুঝি মূলত বাংলায়? তো সমানুপাতিক বুঝি। মানে একই রকম, সিমিলারিটি বোঝায়, তাই তো? একই অনুপাতে। আর ডিসপ্রপোর্শনেশন আমরা বুঝবো যে এখানে প্রপোর্শন মানতেছে না, অর্থাৎ সিমিলারিটি থাকতেছে না, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট। খেয়াল করেন আপনাদের স্ক্রিনে যে উদাহরণটা আসছে সেটা আমি একটুখানি আপনাদের জন্য আলোচনা করতেছি। এখানে যে বিক্রিয়া দেখেন, রেজাল্টে কি কি আছে। আমাদের এখানে কি ছিল, রিঅ্যাকট্যান্ট হিসেবে দুইটা রেডিক্যাল ছিল আগের মতোই, তাই তো? দুইটা রেডিক্যাল ছিল, কিন্তু প্রোডাক্ট কি তৈরি হয়েছে? একটা সিঙ্গেল চেইন তৈরি হয়েছে, দুটা কম্বাইন হয়েছে। ইজ ইট এ কম্বিনেশন রিঅ্যাকশন? নো, নট এট অল। ওয়াই? বিকজ ইট হ্যাজন্ট কানেক্টেড, ঠিক আছে? there is no connection between these two radicals. Both have terminated, but কি separately, individually. দেখতে পাচ্ছেন কি সেটা? খেয়াল করেন এখানে কি, এখানে একটা চিহ্ন বোধহয় ভুল দেওয়া আছে, as far as I am concerned। না, ঠিক আছে, ওকে। এখানে যে দুইটা রেডিক্যাল দেওয়া আছে তারা কি পরস্পর কম্বাইন হয়ে একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করে নাই, তারা তার বদলে কি করছে, পরস্পর রিঅ্যারেঞ্জড হয়েছে, ঠিক আছে? কিছু তাদের এলিমেন্টকে সাবস্টিটিউট করছে, ঠিক আছে, এক পাশ থেকে আরেক পাশে ট্রান্সফার করছে, করে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বা সেপারেটলি টার্মিনেটেড হয়েছে। আমি আশা করি আপনারা খেয়াল করছেন। দেখেন দুইজন কিন্তু কম্বাইন্ড হয় নাই, প্রত্যেকে আলাদা আলাদা ভাবে টার্মিনেটেড হয়েছে যে রেডিক্যাল চেইনগুলি ছিল। আবার আরো একটা জিনিস যদি খেয়াল করেন তাহলে দেখবেন একজনের ক্ষেত্রে কি হয়েছে,
ডাবল বন্ড। একজনের ক্ষেত্রে ডাবল বন্ড বা আনস্যাচুরেশন তৈরি হয়েছে, আরেকজনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড বা স্যাচুরেশন কন্ডিশনে কি হয়েছে, চেঞ্জ হয়েছে। ওকে, এটা ইন্টারেস্টিং। আগেরটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় নাই, তাদের কোনো বন্ডিং এর কোনো মানে ইন্টারনাল কোনো ট্রান্সফার হয় নাই বা কোনো গ্রুপের চেঞ্জ হয় নাই। বাট এইখানে যেটা হচ্ছে যে গ্রুপগুলি চেঞ্জ হচ্ছে, ইন্টারচেঞ্জ করতেছে নিজেদের মধ্যে। আবার যে বন্ডিং সেটাও ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড বা স্যাচুরেশন আনস্যাচুরেশনের মাধ্যমে টার্মিনেট করতেছে। আচ্ছা, ওকে, আগেই রোল নাম্বার লেখেন না, আমি যেভাবে বলবো ওইভাবে লেখার চেষ্টা করেন, ঠিক আছে? যারা আমি প্রথমে এখন থেকে 10 মিনিট টাইম দিলাম, এখন শুধুমাত্র যারা সেকশন সির আছেন তারা আপনাদের আইডিটা লিখে ফেলেন, ঠিক আছে? যারা সেকশন সির, ডি সেকশনে কেউ এখন লিখবেন না, শুধু সেকশন সির যারা আছেন তারা চ্যাট বক্সে আপনাদের আইডিটা লিখে দেন। তারপরে আমি আবার বলবো, অথবা আমি যদি দেখা যায় ভুলেই যাই তাহলে আপনারা একটু আমাকে 10 মিনিট পরে মনে করায় দিবেন যে স্যার আমরা যারা ডি সেকশনের আছি তারা লিখবো কিনা, ঠিক আছে? ওকে, গেল। এবার খেয়াল করেন তাহলে ডিসপ্রপোর্শনেশনটা কিভাবে হবে। আমরা একটু ওয়ার্ডে আবার যাই, আমি লিখে দিচ্ছি, আপনারা খেয়াল করেন এবং কোনো মন্তব্য থাকলে আমাকে করতে পারেন। আচ্ছা, একবারে এখানে দেখে আসাই ভালো, এটাই শেয়ার থাকুক। খেয়াল করেন আমি যে প্রশ্ন করব সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমরা ধরলাম লেফট সাইডে যে পলিমার চেইনটা রেডিক্যাল চেইন ছিল সেটা লেফট সাইডেই আছে। এখন আমার প্রশ্ন হলো এই দুইটার মধ্যে, এই রেডিক্যাল চেইন আর টার্মিনেটেড চেইন, এই দুইটার মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পারেন? কি এমন একেবারে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে এখানে? স্যার হাইড্রোজেন যুক্ত হয়েছে, অ্যাডিশন হয়েছে স্যার এই একটা ইয়াতে। হাইড্রোজেন যুক্ত হয়েছে বলতে চাচ্ছেন, ঠিক আছে? এই হাইড্রোজেনটা কি কমপ্লিটলি নিউ? ইট হ্যাজ বিন অ্যাডেড ফ্রম ওয়্যার? লেটস স্যার ডান পাশের চেনটা লুক থেকে। এট দি So CH2. রাইট ইমেজ অন দ্য রাইট সাইড। এখানে খেয়াল করেন, যদি এখানেও একটা চেঞ্জ হয়েছে, হোয়াট ইজ দ্য চেঞ্জ? হাইড্রোজেন কমছে, দ্বিবন্ধন যোগ হয়েছে। ভেরি গুড। প্রথম যেটা আমরা দেখাতে চেষ্টা করি যে এখানে হাইড্রোজেন একটা রিডিউস করছে, তাই না? ডিক্রিজ করছে, একটা কমে গেছে, ছিল CH2 হয়ে গেছে CH। আবার আরেকটা ঘটনা কি ঘটছে? দেয়ার ইজ অ্যান ইন্ট্রোডাকশন অফ আ ডাবল বন্ড, একটা ডাবল বন্ড নতুন করে এখানে চলে আসছে। আচ্ছা, খেয়াল করবেন তাহলে এখানে কিভাবে ঘটনাটা ঘটলো আমরা সেটা ব্যাখ্যা করার চেষ্টা করি। কেউ কি বলতে পারেন ঘটনাটা কিভাবে ঘটছে আপনার ভাষায়? জাস্ট আপনার ভাষায় বললেই হবে, ব্যাপারটা সম্পর্কে আপনার আইডিয়া কেমন আমি এটা দেখতে চাচ্ছি। এনিওয়ান? স্যার হোমোলেটিক ক্লিভেজের মাধ্যমে স্যার ওই ইয়াটা ভাঙছে স্যার, ভাঙার পরে হাইড্রোজেন ফ্রি রেডিক্যাল উৎপন্ন হয়েছে। ওই ফ্রি রেডিক্যালটা পরে বাম পাশে যে ইয়েটা ছিল, ওই আরেকটা ফ্রি রেডিক্যাল ছিল, কার্বন ফ্রি এটার সাথে। রেডিক্যাল, সেই জি কার্বন স্যার। ফ্রি রেডিক্যালের সাথে কম্বাইন হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। কে বললেন? উত্তর কে দিলেন? উত্তর কে দিলেন? আপনার নামটা বলেন। চমৎকার উত্তর দিয়েছেন। স্যার তানভীর। ইকরামুল? স্যার তানভীর। ও তানভীর, আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, এখানে খেয়াল করেন ও যেটা বললো, তানভীর যেটা বললো যে আমাদের যে মূল ঘটনাটা ঘটছে, আমরা যদি এইখানে যাই যে রাইট থেকে আমরা লেফটে একটা হাইড্রোজেনকে ইন্ট্রোডিউস করছি বা এইখানে রিঅ্যাকশনে করে ফেলছে, হাইড্রোজেনটা চলে আসছে কিভাবে? এখান থেকে আসছে একটা হাইড্রোজেন রেডিক্যাল। আমরা যদি খেয়াল করি এখানে তাহলে দেখতে পাবো যে রাইট সাইডে যে আমাদের মলিকুলটা আছে তার কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন কয়টা? একটা, তাই না?
এই যে কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত ছিল, এখানে কয়টা হাইড্রোজেন ছিল? একটা। এই হাইড্রোজেনটা কিন্তু ভাঙতেছে না, ভাঙতেছে কোথা থেকে? অ্যাডজাসেন্ট কার্বন থেকে, অর্থাৎ রেডিকেল যেই কার্বনে আছে তার পাশের কার্বন থেকে আমরা একটা হাইড্রোজেনকে সরে যেতে দেখছি। এখানে আসলে প্রকৃতপক্ষে তাহলে কিভাবে ছিল, আমি চিত্রটা এঁকে দেখাচ্ছি আপনাদের। আমরা সেকেন্ড কার্বনটা কিন্তু রেডিকেলের অ্যাডজাসেন্ট কার্বনটাকে ড্র করার চেষ্টা করতেছি। কার্বনের সাথে আমরা দেখলাম যে একটা টপ আর বটমে আমরা একটা দেওয়ার চেষ্টা করলাম হাইড্রোজেন একটা একটা করে। এখন যে কোনো একটা হাইড্রোজেনকে আমরা চিন্তা করি, ধরলাম উপর থেকে একটা হাইড্রোজেনকে আমরা রিমুভ করতে চাচ্ছি এই হাইড্রোজেনটা, তাহলে আপনার বন্ধু কি বললো? হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে হবে। হোমোলাইটিক বলতে কি বুঝছি আমরা? সুষম ভাঙন। অর্থাৎ আমরা জানি যেহেতু কার্বনের একটা ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই দুইটা মিলে আমাদের এই কার্বন হাইড্রোজেন কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে, তাহলে আমরা যদি এই বন্ডটাকে ভেঙে দিতে পারি, হোমোলাইটিক ক্লিভেজ হলে কি হবে? এই পাশে একটা ইলেকট্রন ধরলাম, এই পাশে একটা ইলেকট্রন, একটা কার্বনের একটা হাইড্রোজেনের, যার যার ইলেকট্রন নিয়ে সে আলাদা হয়ে যাবে, তাই না? তাহলে রেজাল্ট কি হবে? এর থেকে রেজাল্টটা কি পাবো আমরা? কি রেজাল্ট পাবো বলেন বলেন? হোমোলাইটিক ক্লিভেজের পরে কি রেজাল্ট হবে ভেঙে যাওয়ার পরে? এখানে হবে একটা কার্বন রেডিকেল আর এখানে হবে একটা হাইড্রোজেন রেডিকেল। আমরা কাকে চিন্তা করলাম? এই কার্বন হাইড্রোজেন বন্ড, ঠিক আছে? এই CH2 কে আমরা এইভাবে ভেঙে ফেললাম। ভেঙে ফেললে কি তৈরি হলো? একটা হাইড্রোজেন রেডিকেল আর একটা কার্বন রেডিকেল। এখন রেডিকেল তো আমরা জানি ইনঅ্যাক্টিভ, আবার আমরা জানি কি রেডিকেল রেডিকেল কম্বাইন করতে পারে, তাই তো? অবশ্যই কম্বাইন হলে তারা স্টেবিলিটি অর্জন করবে। এখন এই হাইড্রোজেন রেডিকেল যেটা তৈরি হলো, সে কি করে? খুঁজে বের করে যে আশপাশে কোনো কার্বনের মানে পলিমারের রেডিকেল চেইন আছে কিনা, পলিমারের রেডিকেল চেইন আছে কিনা। দেখেন আমাদের যে লেফট সাইডের মলিকুলটা ছিল, পলিমার চেইন, মলিকুল বলবো না, যে পলিমার চেইন ছিল, রেডিকেল চেইন, তার সাথে এই হাইড্রোজেন রেডিকেলটা কি হবে? যুক্ত হবে। যুক্ত হলে কি তৈরি করবে? একটা সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। আমি আপনাদেরকে চিত্র এঁকেই দেখাচ্ছি। এখানে আমি হাইড্রোজেনটাকে পাশে এঁকে দিচ্ছি। এইখানে খেয়াল করেন, আমি যদি এইখানে একটা হাইড্রোজেনকে আঁকি, এবং যে একটা রেডিকেল, তাহলে আলটিমেটলি কি হবে? এই রেডিকেল রেডিকেল কম্বাইন করবে। বুঝতে পারতেছেন কি ঘটনা ঘটবে? পাশের চেইনটা থেকে হাইড্রোজেন রেডিকেল তৈরি হলো এবং সে এসে কি করবে? কার্বনের যে রেডিকেল ছিল, চেইন এন্ড ছিল, সেখানে যুক্ত হবে। যুক্ত হলে কি তৈরি হবে? এই কার্বন হাইড্রোজেনের মধ্যে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হবে এবং চেইনটা কি করবে? টার্মিনেট করবে। ডান। লেফট সাইডের চেইন টার্মিনেট করে গেল। এখন তাহলে রাইট সাইডের ঘটনা কি ঘটবে? এখন কেউ একজন বলার চেষ্টা করেন দেখি, রাইট সাইডে কি ঘটনা ঘটবে? আমাদের তো রাইট সাইডে এখানে একটা রেডিকেল থেকে গেল, তাই না? এখানে তো রেডিকেল ছিলই, এই কার্বনে কি হলো? একটা রেডিকেল থেকে গেল। কারণ কি? হাইড্রোজেনটা অলরেডি আমরা ব্যবহার করে ফেলছি, চলে গেছে, তাহলে হাইড্রোজেনে আর রেডিকেল নাই। এখন রেডিকেলটা চলে আসছে এই কার্বনে, ঠিক আছে? এখানে একটা রেডিকেল তৈরি হয়েছে, তাহলে এই টু এখানে হয়ে গেল শুধু হাইড্রোজেন। তাহলে এখন কি ঘটনা ঘটবে বলেন বলেন? স্যার আগে থেকে একটা রেডিকেল ছিল, আবার বাম রেডিকেল পাশে, হ্যাঁ, হইছে। যে নিউ দুটো রেডিকেল কার্বন রেডিকেল, তার অলরেডি কি ছিল? বাম পাশে একটা বা লেফট সাইডে একটা রেডিকেল ছিল। সো এই দুইটা রেডিকেল আবার পরস্পর কি করবে? শেয়ার করে
নিজেদের ইলেকট্রন, যে আনপেয়ার্ড ইলেকট্রন শেয়ার করে একটা পেয়ার অফ ইলেকট্রন তৈরি করবে, যাকে আমরা দেখতে পাবো কি বন্ড হিসেবে, পাই বন্ড হিসেবে, তাই না? একটা সেকেন্ডারি বন্ড হিসেবে আমরা দেখতে পাবো। ওকে, তাহলে এইভাবে ডাবল বন্ড তৈরি হলো, আনস্যাচুরেশন তৈরি হলো, এই জন্য একে ডিসপ্রপোর্শনেশন বলা হচ্ছে। অর্থাৎ একটা স্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতেছে, একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড তৈরি করতেছে বাই ট্রান্সফারিং কি গ্রুপস অর রেডিক্যালস from one group to another. হ্যাঁ, ওকে। এবার একটা জিনিস এখানে বলার আছে, খেয়াল করেন, আমি আন্ডারলাইন করে দিচ্ছি। এই আন্ডারলাইন থেকে আপনি কি বুঝতে পারেন যে এই দুইটা প্রসেস, কম্বিনেশন এন্ড ডিসপ্রপোর্শনেশন, দিস আর টেম্পারেচার ডিপেন্ডেন্ট প্রসেসেস, and how they react depending on the temperature, or how they result কিভাবে। লো লো টেম্পারেচার হয় তাহলে রিঅ্যাকশন টেম্পারেচার যদি লো হয়, লো টেম্পারেচার বলতে রিঅ্যাকশন টেম্পারেচার, if the reaction temperature is low or comparatively lower, then it is predicted that the main reaction will be combination or coupling. In contrast, when the reaction temperature or the temperature of the reaction is high, then the major reaction will be disproportionation. The low temperature combination হয় আর হাই টেম্পারেচারে ডিসপ্রপোর্শনেশন হয়। এটা খুবই কমন একটা কনসেপ্ট। আপনি জাস্ট রেডিক্যাল জোড়া লাগবে, এখানে কি আপনার অনেক তাপের প্রয়োজন আছে বা কোনো তাপের কি অনেক চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটি আছে? না, কারণ দুইজনই রিঅ্যাক্টিভ জাস্ট যুক্ত হচ্ছে, কিন্তু যেখানে বন্ধন ভাঙতেছে আবার নতুন করে বন্ধন তৈরি হইতেছে, তাহলে তার জন্য আমাদের কি বেশি তাপমাত্রার প্রয়োজন, তাই তো? বুঝতে পারছেন? ডু ইউ গেট ইট? জি স্যার। ওকে, এরপরে আমার যেটা বলার সেটা হলো, দেখেন এখানে একটা কথা লেখা আছে, কি লেখা? Termination can occur by the reaction of polymer radicals with the initiator radicals. ওই যে আমি যে প্রথমে বলছিলাম যে ইনিশিয়েটর দিয়ে রেডিক্যালকে, চেইন রেডিক্যালকে আপনি টার্মিনেট করতে পারবেন কিনা। ইট ইজ পসিবল, বাট দিস ইজ আনপ্রোডাক্টিভ। এটা কি বলেন, এটা কি আনপ্রোডাক্টিভ? কারণ কি? তাহলে চেইন লেন্থ কি ছোট হয়ে যাবে না? তাই তো, মানে বিক্রিয়া ধরেন আপনি একটা প্রপার লেন্থে যাওয়ার আগেই ঠাস করে থেমে যাবে, কারণ ইনিশিয়েটর অনেক বেশি রিঅ্যাক্টিভ রেডিক্যাল হিসেবে। আচ্ছা, এখন তাইলে এই জন্য কি করা হয়, দেখেন লেখা আছে কি করা হয়। The initiator concentration is always kept very low, কম রাখা হয়, ঠিক আছে, যাতে এই আনপ্রোডাক্টিভ রিঅ্যাকশনটা বেশি না হয়। এবার আমরা এটা মুছে দেই, আশা করি আপনারা বুঝতে পারছেন। এটা কিন্তু আমি অনেক সময় নিয়ে বুঝাইলাম, এত সময় নিয়ে এটা বোঝাই না সাধারণত, কিন্তু আমার মনে হচ্ছে যে গতদিন আপনাদের কিছু কনফিউশন ছিল, সেই জন্য আমি এই স্টেপটাকে একটু সময় নিয়ে এক্সপ্লেইন করলাম। Okay. Let's go for the next slide. এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে দুটার মধ্যে কি পার্থক্য। এবার আসি আমরা চেইন ট্রান্সফার, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। চেইন ট্রান্সফার, এটা দিয়ে আমরা কি বুঝি? যে ট্রান্সফার হবে, কার ট্রান্সফার হবে? চেইনের ট্রান্সফার হবে।
আমরা আগের স্টেপে যেখানে দেখলাম ডিসপ্রপোর্শনেশনে, সেখানে কি ট্রান্সফার হয়েছে? ফাংশনাল গ্রুপ অর গ্রুপ, সেটা ট্রান্সফার হয়েছে, যেমন হাইড্রোজেন ট্রান্সফার হয়েছে from one chain to another. But in this specific example, you will find, or we will discuss, transfer of a total complete chain, ঠিক আছে, বা একটা আস্ত চেইন আমরা ট্রান্সফার করব এক পাশ থেকে আরেক পাশে, বা রেডিকেল থেকে রেডিকেল, বা চেইন থেকে রেডিকেল। কিভাবে দেখি, খেয়াল করেন বিক্রিয়াটা জাস্ট আগের মতোই। আচ্ছা, এইখানে আর না লেখা আই লেখা আছে, এটা দিয়ে কি বোঝায়? আমি মাঝে মাঝে আপনাদের এই প্রশ্নগুলি জিজ্ঞেস করি, যেন আপনাদের রেফারেন্স যখন পড়বেন তখন আপনারা ডিফিকাল্টি ফেস না করেন। এই আই দিয়ে কি বোঝাইছে? স্যার ক্লোরিন না জাতীয় পদার্থকে না বোঝানো হয়। না, এখানে আই দিয়ে এই যে চেইনের মাথায় আই, আমরা প্রথমে যখন চেইন ইনিশিয়েশন মানে মনোমারের ইনিশিয়েটর স্যার। হ্যাঁ মনোমারকে আমরা ইনিশিয়েট করছিলাম, তখন কি মনোমারের দুইটা মাথা ওপেন হয়েছিল, যার এক মাথায় কি ছিল? ইনিশিয়েটর রেডিকেল এসে যুক্ত হয়েছিল, কিন্তু আরেকটা চেইনের এন্ড কি ছিল? ওপেন বা রেডিকেল ছিল, তাই না? তাহলে সেই জায়গায় কি আমরা এইখানে ইনিশিয়েটর দিয়ে দেখাইছে যে চেইনের এক পাশে ইনিশিয়েটর আছে, আরেক পাশে কি আছে? কি আছে? রেডিকেল, ঠিক আছে, বা ওপেন চেইনের এন্ড। আচ্ছা, এটা আমরা দেখলাম যে একটা তাইলে রেডিকেল চেইন লেফট সাইডে, আর রাইট সাইডের যে কম্পাউন্ড সেটা কি? TA। এটা দিয়ে কি বোঝাচ্ছে? দেখেন নিচে লেখা আছে, the species TA could be a monomer, could be a polymer, could be a solvent molecule, or an impurity. All of these can be a possible representation of TA। এটা টি এর রিপ্রেজেন্টেশন হতে পারে যে কেউ, ঠিক আছে, মনোমার হতে পারে, পলিমার হতে পারে, সলভেন্ট হতে পারে, ইমপিউরিটি হতে পারে, বাট এই প্রত্যেকটা মলিকুল কিন্তু সেম টাইপ অফ রিঅ্যাকশন দেয়। দ্যাটস ওয়াই উই আর কনসিডারিং অল অফ দিস ইন দিস রিঅ্যাকশন অর থ্রু দিস TA সাইন। খেয়াল করুন, আমরা যেরকম আই লেখছি বাম পাশে, এখানে দেখেন টি লেখা আছে আর এ লেখা আছে, তাই না? যেখানে এ জিনিসটা কি, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এ একটা পার্ট, টি আরেকটা পার্ট। ওকে, ঠিক আগের বারের মতো এই দুইটার মধ্যে একটা ধরলাম কোভ্যালেন্ট বন্ড আছে। ওকে, তাহলে এইখানে যে চেইন ট্রান্সফারে যে ঘটনা ঘটে, রেডিক্যাল মানে কি? অ্যাক্টিভ, খুবই রিঅ্যাক্টিভ একটা চেইন। এই চেইনটা কি করবে? এই টিএ কে অ্যাটাক করবে। এখন আমার প্রশ্ন হলো, এই টিএটা কি কোনো রেডিক্যাল চেইন নাকি একটা স্টেবল কম্পাউন্ড or chain or whatever molecule, whatever you say? TA টা কি স্টেবল না মানে আপনার অ্যাক্টিভেটেড অর রেডিক্যাল এন্টিটি? উত্তর দেন। স্যার এটা স্টেবল মনে হচ্ছে। একটা স্টেবল মলিকুল মানে একেবারে এমন হতে পারে যে এটা একটা অলরেডি টার্মিনেটেড চেইন, যেই চেইনের রিঅ্যাকশন থেমে গেছে, টার্মিনেটেড হয়ে গেছে, হতে পারে। আবার এমনও হতে পারে যে এটা একটা অন্য মলিকুল, ধরেন আপনার এটা হতে পারে একটা মনোমার, যেটা এখনো বিক্রিয়ায় যায় নাই। অর্থাৎ কি মনোমার মানে কি? সে তো স্টেবল, তাই তো? মনোমার স্টেবল তো নাকি? জি স্যার। আচ্ছা, এটা হতে পারে একটা সলভেন্ট মলিকুল। আমরা পলিমার তৈরি করার সময় অনেক সময় সলভেন্টের মধ্যে মনোমারকে ডিসলভ করি। এটা হতে পারে একটা ইমপিউরিটি, একটা মলিকুল যেটা আনওয়ান্টেড, ঠিক আছে, যেটাকে আমরা এখানে চাচ্ছি না কিন্তু সে সামহাউ চলে আসছে, ঠিক আছে। এখন এর ঘটনা কি ঘটবে? একেবারে কনভেনশনাল যে রেডিক্যাল রিঅ্যাকশন, সেখানে কি রেডিক্যাল কাকে অ্যাটাক করে?
একটা কোভ্যালেন্ট বন্ডকে অ্যাটাক করতে পারে। দুর্বল কোভ্যালেন্ট বন্ড বা একটা কোভ্যালেন্ট বন্ড সে যদি সামনে পায়, আর কোনো উপায় নাই, তাকে তো স্টেবিলিটি অর্জন করতে হবে। সে কি করবে? এই বন্ডটাকে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হয়? রেডিকেল যদি অ্যাটাক করে, কি ঘটনা ঘটবে বলে? এই টি এর কোভ্যালেন্ট বন্ড যে কোনো একটা, যেই বন্ডে অ্যাটাক করবে সেই বন্ডটাকে হোমোলাইটিক ক্লিভেজের মাধ্যমে সে কি করবে? দুই ভাগে ভাগ করে ফেলবে, তাই না? অর্থাৎ ইট উইল প্রডিউস 2 মোর রেডিকেলস, তাই তো নাকি? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। ওকে, এখন এই যে রেডিকেল তৈরি হলো, এইখানে কি ঘটনা ঘটবে তাহলে? এই রেডিকেল এই কার্বনের সাথে ধরলাম এই টি এর যে রেডিকেল, সে পরস্পর কি হবে? যুক্ত হয়ে একটা নতুন কোভ্যালেন্ট বন্ড তৈরি করবে। আর এই যে এ চেইন বা মলিকুলের যে অংশ নতুন রেডিকেল, সে কি হবে? আলাদা হয়ে কি হবে? বের হয়ে যাবে, এক্সিট করবে। ঠিক আছে, বুঝতে পারছেন কি ঘটনা ঘটবে? যে রেডিকেল চেইন সে আবার যে একটা স্টেবল চেইন অর মলিকুল তাকে অ্যাটাক করবে, অ্যাটাক করে তার সাথে যুক্ত হবে এবং যুক্ত হওয়ার সময় একটা নতুন রেডিকেল সে তৈরি করবে। এই 287, আপনার ভিডিও অফ করেন। ওকে, আমার এক্সপ্লেনেশনটা আপনারা বুঝতে পেরেছেন কিনা আমি এটা জানতে চাচ্ছি। এটা একটা সিম্পল কনভেনশনাল রেডিকেল রিঅ্যাকশন, যে রেডিকেল বন্ডকে অ্যাটাক করবে, বন্ড ভাঙবে, আরেকটা রেডিকেল তৈরি হবে, সেই রেডিকেলটার সাথে কম্বাইন করবে। এখন যেহেতু একটা রেডিকেলই এসে অ্যাটাক করছিল, তাই কি আমরা একটা জোড়াই তৈরি করতে পারবো। আরেকটা যেহেতু এখন পর্যন্ত কোনো নতুন রেডিকেল পাচ্ছে না, সে রেডিকেল হিসেবেই থেকে যাবে। ওকে, ঠিক আছে, ডান। এখানে স্যার ইনিশিয়েটর বলতে কি বোঝানো হয়েছে? ইনিশিয়েটর বলতে কোথায় কি বোঝানো হয়েছে? আমি প্রথমে বলছিলাম না, ইনিশিয়েশন স্টেপ আর পড়ালেখা করতে হবে। আপনি যদি এরকম ধুমধাম এরকম প্রশ্ন করেন, এই প্রশ্নটা একদম অ্যাবসার্ড হয়ে গেল। এত ডিটেইলে আসার পরে আপনি যদি জিজ্ঞেস করেন ইনিশিয়েটর কোত্থেকে আসলো, তাহলে বিপদ। আমি কিন্তু বোঝাইলামও একবার। আমি কেন বলতেছি যে আপনার ক্লাস টাইমটা খুবই প্রিসাইজ, তাই তো? আর একই জিনিস বারবার আলোচনা করাটা কঠিন। তার থেকে যখন আলোচনা করা হবে তখনই মনোযোগ দেওয়ার চেষ্টা করেন এবং প্রশ্ন করার চেষ্টা করেন, তাহলে দেখা যায় যে কনসেন্ট্রেশনটা নষ্ট হয় না। নাহলে যে আমরা একটা ফ্লোর মধ্যে থাকবো, সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আমি আবার বলতেছি, ইনিশিয়েটর কি? ইনিশিয়েটর হইলো, আমরা প্রথমে যে শুরু করছিলাম বিক্রিয়ায়, তখন আমরা কিছু থার্ড পার্টি মলিকুল ব্যবহার করছি যারা খুবই রিঅ্যাক্টিভ এবং আনস্টেবল, সহজেই রেডিকেলে পরিণত হয় বিক্রিয়ার শুরুতে, এবং স্টেবল মনোমারকে অ্যাটাক করে এবং মনোমারটাকে অ্যাক্টিভ রেডিকেলে পরিণত করে। তারপরে প্রপাগেশন হয়, সেই মনোমারটা আরেকটা মনোমারের সাথে যুক্ত হয়, আরেকটা মনোমারের সাথে যুক্ত হয়। বুঝতে পারছেন ঘটনা কি? গট ইট? জি স্যার। আচ্ছা, এখন আমাদের যেটা দেখতে হবে, এখানে দেখেন তিনটা শর্ত বলছে, বা তিনটা এখানে আমাদেরকে বুলেট পয়েন্ট দেওয়া হয়েছে। সেই বুলেট পয়েন্টে কি কি লেখা আছে? এখানে আমরা এই যে এ রেডিকেল হিসেবে তৈরি হচ্ছে বা এই বিক্রিয়াটা যে হচ্ছে চেইন ট্রান্সফারের, সেখানে কি কি কারণে কি ধরনের বিক্রিয়া হতে পারে সেটা বলা আছে। ঠিক আছে, যদি টি এর ক্ষেত্রে রিঅ্যাক্টিভিটি, এই যে এ যে রেডিকেলটা তৈরি হবে, যে অংশটা যুক্ত হওয়ার পরে আলাদা হয়ে গেল, সেইটার
যদি রিঅ্যাক্টিভিটি প্রপাগেটিং চেইন, যে চেইনটা অলরেডি বিক্রিয়ায় অগ্রসর হচ্ছে, এরকম রিঅ্যাক্টিভিটি হয়, তাহলে নিউ চেইন আবার ইনিশিয়েট করবে, নতুন করে আরেকটা চেইন তৈরি হবে। এই যে এ দিয়ে আবার বিক্রিয়া করবে এ অন্য আরেকটা মনোমারের সাথে। আচ্ছা, আর এর রিঅ্যাক্টিভিটি যদি মনোমারের সাথে যুক্ত হওয়ার থেকে কম হয় প্রপাগেটিং রেডিকেল হিসেবে, ঠিক আছে, দেন ওভারঅল রিঅ্যাকশন রেট ইজ রিটার্ডেড, তাহলে সহজে আর বিক্রিয়া করতে চাবে না। যদি এর রিঅ্যাক্টিভিটি একটা প্রপাগেটিং চেইনের মতোই হয়, তাহলে আবার নতুন করে চেইনটা এই এ আবার লম্বা হতে থাকবে। আর যদি এর রিঅ্যাক্টিভিটি কম হয়, তাহলে দেখা যাবে কি প্রপাগেশনের যে স্পিড সেটা কমে যাবে, ঠিক আছে। আর যদি এমন হয় যে আনরিঅ্যাক্টিভ, যেই এটা তৈরি হলো সেটা আনরিঅ্যাক্টিভ হয়ে গেল, রেডিকেলটা এমন যে এটা আর সহজে বিক্রিয়া করতে চাচ্ছেই না, তাহলে এই বিক্রিয়াটা কি হবে, ইনহিবিটেড হয়ে যাবে, অর্থাৎ থেমে যাবে, ঠিক আছে, বা একেবারেই বাধাগ্রস্ত হবে। তবে চেইন ট্রান্সফারের দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আছে, যে এটার রেজাল্ট কি কি আমাদের সেটা আমাদের জানতে হবে। একটা হলো it reduces the average polymer chain length. চেইন ট্রান্সফার যদি হয় তাহলে পলিমারের চেইন লেন্থ কি হয়? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আপনারা যারা ডি সেকশনের আছেন, এখন সবাই আপনাদের আইডিটা লিখে ফেলেন চটপট। যদি কেউ বাকি থাকে না, আপনারা আপনাদের আইডিটা লিখে ফেলেন। ডি সেকশন, আমি দেখছি মাত্র 99 জন অ্যাটেন্ডেন্স দিয়েছেন, অথচ আপনাদের এখনো আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেন্ট ইজ 112। ওকে, যারা বাকি আছেন আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। আচ্ছা, নেক্সট যেটা আমরা দেখতে চাইলাম যে এখানে রেজাল্ট আসলে কি কি, ঠিক আছে। ডিউ টু চেইন ট্রান্সফার কি, দ্য চেইন লেন্থ অফ দি পলিমার ইজ অলওয়েজ রিডিউসড। চেইনের লেন্থ ছোট হয়ে যায়, কারণ কি, একটা প্রপাগেটিং চেইন হঠাৎ করে থেমে যাচ্ছে, তাহলে চেইনের লেন্থটা ছোট হয়ে যাচ্ছে, আবার নতুন করে একটা পার্ট তৈরি হচ্ছে, আবার সে আরেকটা চেইনের সাথে বিক্রিয়া করে তার লেন্থটাকে ছোট করে ফেলতেছে। আচ্ছা, আরেকটা যেটা সেকেন্ড পয়েন্ট, সেটা হলো বা ফাইনাল পয়েন্ট আমরা যদি চিন্তা করি, যে ট্রান্সফার টু এ পলিমার ইট মে রেজাল্ট ব্রাঞ্চিং, ঠিক আছে। এটা কি করবে, ব্রাঞ্চিং তৈরি করতে পারে। ব্রাঞ্চড পলিমার মনে আছে তো, ধরেন এরকম একটা মূল চেইন পলিমারের, তার মধ্যে কি যদি আবার একটা নতুন করে যে কোনো কার্বনে অথবা একটা ফাংশনাল গ্রুপে আরেকটা পলিমার চেইন এসে যুক্ত হয়, তাহলে তাকে আমরা কি বলবো, বা শর্টার একটা পলিমার চেইন। একটা আমাদের তো মেইন চেইন হলো যেটা, শুনতে পাচ্ছেন আমি আস্তে ধীরে বলতেছি, এই জন্য হয়তো বা আপনার নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। আমি যেটা বললাম দুইটা রেজাল্ট হয়। আচ্ছা, আমি ছোট করে বলতেছি, চেইন ট্রান্সফারের দুইটা রেজাল্ট, একটা হলো চেইন লেন্থ ছোট হয়ে যায়, কি হয় বলেন, চেইন লেন্থ ছোট হয়ে যায়। আরেকটা কি হইতে পারে পসিবিলিটি, আরেকটা পসিবিলিটি আছে যে চেইনের মধ্যে ব্রাঞ্চ তৈরি হবে, যে ধরেন একটা চেইন মূল চেইন ছিল, যার মধ্যে আবার নতুন করে এই যে ব্রাঞ্চগুলি কিভাবে যুক্ত হলো, এই ব্রাঞ্চগুলি ধরলাম রিঅ্যাক্টিভ চেইন রেডিকেল, ঠিক আছে। এই রেডিকেলগুলি এখানে মূল চেইনকে আক্রমণ করলো এবং এইখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করলো, এখানে একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি করে ব্রাঞ্চিং এর সৃষ্টি করলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি চেইন ট্রান্সফার পর্যন্ত ধারণা পেয়ে গেলাম। আমি আশা করব আপনারা এটা খুব ভালো মতো করবেন। আমি কিন্তু এই যে এডিশনের যে স্টেপগুলি পড়াইলাম এবং এই যে চেইন ট্রান্সফার যে টার্মিনেশনের যে একটা এক্সেপশনাল একটা এক্সাম্পল সেটা দেখাইলাম, এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কিভাবে ব্রাঞ্চিং হচ্ছে আসলে পলিমারে। অনেক সময় এরকমও বলা হয়ে থাকে যে একটা চেইন ট্রান্সফারের মাধ্যমে কিভাবে ব্রাঞ্চিং
হয় পলিমারের সেটা আলোচনা করো। তখন আপনি চেইন ট্রান্সফার প্রক্রিয়াটাকে বললেই যথেষ্ট। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের আজকের আলোচনা আশা করি এতটুকুই। আগামী ক্লাসে আপনাদের সাথে আরো আলোচনা করব। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আর যেটা বলবো অবশ্যই আপনারা একটুখানি যে প্রোভাইড করা পিডিএফটা আছে সেটা থেকে পড়ালেখা করবেন। যদি না করেন, পলিমার ইজ নট আ ভেরি সিম্পল সাবজেক্ট। ঠিক আছে, ইটস ইন্টারেস্টিং এন্ড ইজি, বাট আমি বলতে চাবো যে ইজি এই জন্য, একমাত্র এই জন্য যে আপনি লজিক খুঁজে পাবেন, কেন একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে, কেন বিক্রিয়া করতেছে, কেন বিক্রিয়া করতেছে না, এগুলির লজিক আপনি প্রতিটা স্টেপেই পাবেন। কিন্তু যদি আপনি সিনসিয়ার না হন, তাহলে যদি পড়ালেখা কন্টিনিউ না করেন, তাহলে কিন্তু কিচ্ছু মনে থাকবে না, কিচ্ছু বুঝবেন না। ঠিক আছে, বি সিনসিয়ার এন্ড অ্যাটেন্টিভ। ওকে, সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়েছে আশা করি। কেউ বাকি থাকলে এখনো অ্যাটেন্ডেন্স দিতে পারেন, আমি ক্লাস শেষ করব। ওকে, কেউ দিচ্ছে না অ্যাটেন্ডেন্স। সো আই হোপ আপনাদের সবার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে স্যার গেছে। বলেন স্যার, এই অ্যাসাইনমেন্ট বিষয়ে একটু দিক নির্দেশনা দিলে ভালো হতো। অ্যাসাইনমেন্ট সম্পর্কে দিক নির্দেশনা কি? অ্যাসাইনমেন্ট সম্পর্কে হলো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট যখন দেওয়া হবে, আপনারা যে প্রসেস, আপনাদের নোটিশ দেওয়া আছে না, দেওয়া আছে তো নাকি? মানে দেখছেন কিনা আমি এই জন্য সবগুলো কি জিজ্ঞাসা একসাথে করতেছি। পাঠাতে হবে বা জমা দিতে হবে এরকম সবগুলি কিছু? একসাথে পাঠানো স্যার সব অ্যাসাইনমেন্ট তো এখনো দেয় নাই আমাদের স্যার, তো আমরা হ্যাঁ। কি এক একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে তারপরে কুরিয়ার করে পাঠাবো নাকি সবগুলো একসাথে একসাথে পাঠাবো? পাঠালে তো ভালো হতো স্যার, মানে দুটো আলাদা আলাদা ওইটাই পাঠালে জানার তো সমস্যা স্যার। হ্যাঁ, এটা করতে পারেন, সবগুলি একসাথে আপনাদের তো এক্সামে পাঠাইতে বলা হয়েছে না? স্যার লাস্ট ডেট তো Wait, দিয়ে দিছে এরকম। আমি বলি এক্সাম আপনাদের পাঠাইতে কোথায় বলছে, যেটা আপনারা হার্ড কপি পাঠাবেন? আমি এই জন্য জিজ্ঞেস করছি, নোটিশ খেয়াল করছি। স্যার এক্সাম সেন্টার দেওয়া ছিল স্যার, এক্সাম নিটের এক্সাম সেন্টার। এক্সাম সেন্টারে যখন পাঠাবেন তখন কি আর আলাদা আলাদা পাঠাবেন? আপনার সবগুলি একসাথেই পাঠাবেন। আমি যা মনে করি, আপনার যেটা ভালো মনে হয় সেটা তো আপনি করতে পারেন, বাট আমার যেটা মনে হয় যে আপনি একসাথে পাঠিয়ে দেবেন এক্সামে। কিন্তু টিচারকে যে প্রোভাইড করবেন, সেটা কিভাবে প্রোভাইড করবেন? অনেকগুলি অপশন আপনাকে দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে সেভাবেই দিবেন, নাকি টিচারের সাথে আলোচনা করে সেভাবে দিবেন, এটা আপনাদের ব্যাপার। তবে আমি তো আপনাদের গত সেমিস্টারে পড়াইছি একটা কোর্স, তাই না? জি স্যার। সেই কোর্সটার ক্ষেত্রে আমি আর চিস্তি স্যার আপনাদেরকে জানাই দিব যে কিভাবে আপনারা জমা দিবেন। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা সময় তো বেশি দেওয়া দ্রুততম হয়নি। সময়ের মধ্যেই পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্টে আপনি কি এমন লিখবেন যে আপনার সময় নাই? আর অ্যাসাইনমেন্টই তো লিখবেন, এমন তো না পরীক্ষার জন্য যে প্রিপারেশন নিয়ে 10 দিন ধরে পড়ে তারপরে লিখবেন, বা আপনাকে মেমোরাইজ করতে হচ্ছে, তাই তো নাকি? মেমোরাইজ করতে হবে অ্যাসাইনমেন্টে। এটা একটা টাস্ক যেটা আপনি বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন ইমেজ, বিভিন্ন জিনিস দিয়ে আপনি তৈরি করতে পারেন। এটা আপনার নিজস্ব স্টাইলে তৈরি করবেন। আর একটা জিনিস যেন মনে থাকে, যদি কোনো কারণে কপি হয়, ঠিক আছে, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের নাম্বার শেষ। বুঝতে পারছেন? কপির ব্যাপারে কি বললাম, যে একেবারে 100% দাড়ি, কমা, ফুল স্টপ, কাটা সব কমন, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এটাকে একটু সিরিয়াসলি নিয়ে তারপরে কমপ্লিট করবেন। ওকে, আশা করি আপনারা প্রত্যেক টিচারের কাছ থেকে ইনস্ট্রাকশন পাবেন, আর আমার মনে হয় যেটা যে সেই অনুযায়ী আপনাদের কাজ করা ভালো। আর ইচ্ছা করলে আপনারা এক্সাম থেকেও শুনে নিতে পারেন, আমরা জিজ্ঞেস করে দেখবেন আপনারা চাইলে better হয়। ঠিক আছে, ওকে স্যার বলেন। স্যার এই চেইন ট্রান্সফারে স্যার আবার তো স্যার ফ্রি রেডিকেল উৎপন্ন হলো, যেটা আবার আরেকটা মনোমারকে গিয়ে অ্যাটাক করবে স্যার। আবার এই জন্য আবার আমি বলছি কি, এটা কিন্তু পার্শিয়াল টার্মিনেশন, এটা কিন্তু কমপ্লিট টার্মিনেশন না। এই জন্য এটাকে আপনি ইচ্ছা করলে ওই টার্মিনেশনের মধ্যে একটা টাইপ হিসেবে বা জনরা হিসেবেও দেখাতে পারেন, আবার ইচ্ছা করলে নাও দেখাতে পারেন। ঠিক আছে, ওকে স্যার। বলেন। আচ্ছা স্যার, অ্যাসাইনমেন্ট নিয়ে আমার একটা কনফিউশন ছিল স্যার। বলেন। স্যার 9 তারিখটা যে লেখা আছে, এটা কি 9 তারিখের মধ্যে আমাদের কুরিয়ার করতে হবে এবং মানে ইমেল করতে হবে পৌঁছাইতে হবে। নাকি?
পৌঁছাইতে হবে নাকি স্যার স্যারের কাছে ইমেলটা স্যারের কাছে স্যাররাই ফিক্স পৌঁছাতে করে হবে। দিবেন? পৌঁছাইতে হবে 9 তারিখের মধ্যে। আপনি সেন্ড করলে তো কোনো ঠিক নাই, কবে না কবে পৌঁছায় তার কোনো ঠিক আছে, 2 দিনও লাগতে পারে, 4 দিনও লাগতে পারে, কিন্তু ওই 9 তারিখের মধ্যে আপনার পৌঁছাইতে হবে, এটা বলা আছে। ঠিক আছে? ওকে, আপনাদের বোধহয় আরেকটা ক্লাসের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপাতত ক্লাসটা শেষ করে দিলাম। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে আমার দেখা হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তখন আবার আমাকে জিজ্ঞাসা করতে পারেন। বুঝতে পারছি না, আপনি কি আমার সঙ্গে কথা বলছেন? ওকে, আমি ক্লাস শেষ করে দিলাম। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম